শুরু হয়ে গেছে কুয়াশা, brought to you by Igloo Ice Cream, a world of great taste। আর সঙ্গে আছে আমি আরজে শারমিন। আর আজকে আমাদের কুয়াশার আয়োজন একটু ভিন্ন। আগামীকাল, অর্থাৎ একটু পরে আগামীকাল হয়ে যাচ্ছে, আগামীকাল 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস। সে কথা স্মরণ রেখেই বা সে কথা মনে করেই আমরা চেষ্টা করেছি এবারের কুয়াশা একটু নতুনত্ব আনতে। নতুনত্ব না, মানে একটু ব্যতিক্রম এই এপিসোডে শুধু। অর্থাৎ আজকে আপনারা কুয়াশা এক্স ফাইলস শুনবেন না, তার বদলে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে একটি ছোট্ট গল্প। অনেকেই জানেন গল্পটি, তার নাম হচ্ছে কঙ্কাল। আজকে আমরা এক্স ফাইলস এর পরিবর্তে কুয়াশায় প্রথম গল্পটি যেটি শুনবো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল গল্পটি। আসুন তাহলে শুরু করি। আপনি আছেন কুয়াশা, brought to you by Igloo Ice Cream, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। তারা তিনজন ছেলেবেলার বন্ধু যে ঘরে ঘুমতো, তার পাশের ঘরের দেয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝুলে থাকত। রাতে বাতাসে তার হাড়গুলো ঠক ঠক করে নড়ত। দিনের বেলায় তাদেরকে সেই হাড় নাড়তে হতো। তারা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা শিখত। তাদের অভিভাবকদের ইচ্ছে ছিল তাদেরকে সব রকমের বিদ্যায় পারদর্শী করে তুলবে। তাদের চেষ্টা কতটুকু সফল হয়েছিল সেটা তাদেরকে যারা চেনেন তাদের কাছে প্রকাশ করা ভালো, আর যারা চেনেন না তাদের কাছে গোপন রাখাই শ্রেয়। সেই ঘটনার অনেক দিন পর, ততদিনে এই তিন বন্ধুর মাথা থেকে অস্থিবিদ্যা যে কোথায় হারিয়ে গেছে তা জানা যায়নি। একদিন রাতে কোনো এক কারণে সেই তিন বন্ধুর এক বন্ধুকে সে ঘরেই ঘুমোতে হয়। অনভ্যাসবশত ঘুম না আসায় এপাশ ওপাশ করছিল সে। গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবগুলোই বেজে গেল। ঘরের কোণে থাকা প্রদীপটা 5 মিনিট ধরে নিভু নিভু করতে করতে নিভেই গেল। আলোটা নেবার সাথে সাথে বন্ধুটির মৃত্যুর কথা মনে আসলো। কারণটা হয়তো কিছুদিন আগে ঘটে যাওয়া দুই একটা দুর্ঘটনা। তার মনে হলো মানুষের জীবনও ঠিক এমন, জ্বলতে জ্বলতে হঠাৎ নিভে যায়। আর ঠিক সেই সময় অপ্রাসঙ্গিক ভাবেই তার মনে পড়ল সেই কঙ্কালের কথা, তার জীবিত অবস্থার কথা। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে হলো তার ঘরের দেয়াল ধরে কেউ হেঁটে হেঁটে তার মশারির কাছে আসছে। সে ঘন ঘন নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে। মনে হচ্ছে সে কিছু একটা খুঁজছে। কে কে ওখানে? আমি। আমাকে চিনছ না? আমি কে? আমার সেই কঙ্কালটা কোথায় আছে সেটা খুঁজতে এসেছি। কঙ্কাল? হ্যাঁ, এই যে এই দেয়ালে ঝুলত। বাহ, এই দুপুর রাতে বেশ কাজটা বের করেছো। তা সেই কঙ্কাল দিয়ে এখন করবেটা কি? বলো কি, আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল। আমার 26 বছরের যৌবন যে তার দিকে বিকশিত হয়েছিল। একবার দেখতে ইচ্ছে করে না? তা করে বটে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কঙ্কাল খোঁজো গিয়ে। যাও, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। তুমি তো একাই আছো। হ্যাঁ, কেন? তাহলে আমি একটু বসি, একটু গল্প করা যাবে। 35টা বছর ধরে আমি শ্মশানের বাতাসে কেবল হুহু শব্দ করে বেড়াচ্ছি, অথচ 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সাথে গল্প করতাম। আজ তোমার কাছে বসে একবার মানুষের মতো গল্প করি। ও আচ্ছা আচ্ছা, ভালোই হলো। আমারও ঘুম আসছিল না জানো। যাই হোক, মন ভালো হয়ে যাবে এমন একটা গল্প বলো। সবচেয়ে মজার কথা শুনতে চাইলে তো আমার জীবনের গল্পই বলতে হয়। এর চেয়ে মজার আর কি আছে? হ্যাঁ বলো তবে। আমি যখন ছোট ছিলাম একটা মানুষকে জমের মতো ভয় পেতাম।
তিনি হলেন আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে যে অবস্থা হয়, আমারও সেই অবস্থা হতো। মনে হতো কোন এক অপরিচিত জীব বড়শি দিয়ে টেনে এক অপরিচিত জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে। তার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। বিয়ের ঠিক 2 মাস পরেই আমার স্বামী মারা গেল। আমার আত্মীয় স্বজনরা আমার হয়ে অনেক বিলাপ করল। আমার শ্বশুর অনেক বিচার বিচক্ষণ করে শাশুড়িকে বললেন, এই মেয়ে বিষকন্যা। শুনছ? হ্যাঁ, শুনছি। কেমন লাগছে? খুব ভালো। শুরুটা বেশ মজার। তাহলে শোনো, আমি খুব আনন্দের সাথে বাবার বাড়ি ফিরে এলাম। দিন যায়, রাত পার হয়, তার সাথে সাথে বয়সও বাড়ে। যদিও মানুষ আমার সামনে কখনো কথা বলতো না, তবুও আমি জানতাম আমার মতো রূপ যেখানে সেখানে পাওয়া যায় না। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো? হতে পারে, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। কি বলো, দেখোনি? কেন? আমার সেই কঙ্কাল? আমি ঠাট্টা করছি। তারও তো কোনো দোষ নেই। কঙ্কাল দেখে সেই বা কতটুকু কল্পনা করবে আমার রূপ? তার কাছে কি করে প্রমাণ করব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল, এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল, এখনকার অনাবৃত দন্তাসার বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না। বরং সেই কয়েকটা দীর্ঘ শুষ্ক হাড্ডির উপর এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল। সেসব এখন বলতে গিয়েও হাসি পাচ্ছিল এবং রাগও পাচ্ছিল। আমার সেই নিটোল শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যায়, তা তখন পৃথিবীর কোনো ডাক্তারও হয়তো বিশ্বাস করতে পারেনি। আমি জানি একবার একজন ডাক্তার তার এক বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার অর্থ এই দাঁড়ায় যে পৃথিবীর বাকি সব মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল। কেবল আমিই ছিলাম সৌন্দর্যরূপী ফুলের মতো। আমি যখন চলতাম তখন নিজেই অনুভব করতাম একখণ্ড হীরার খণ্ড নাড়ালে তার চারদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে, আমার শরীরের প্রত্যেক গতিতে তেমন সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারদিকে ভেঙে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো দেখতাম। কি অপরূপ সৌন্দর্য তার! আজ একটা মানুষের সামনে বসে মানুষের মতো গল্প করতে করতে সেই রূপ যেন আবার আয়নার মতো ভেসে উঠল আমার চোখের সামনে। বেশ ঠাট্টা করতে পারো দেখছি। তারপর বলো। আমার সেই রূপের কোনো কিছুই তুমি দেখোনি। আমার সেই নির্লজ্জ, নিরাবরণ, চিরবৃদ্ধ কঙ্কাল তোমার নামে আমার কাছে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায়, নিরুত্তর ছিলাম। আর এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার রাগ বেশি। আমার উপর রাগ? হ্যাঁ। কেন? আমার ইচ্ছা করত আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করায়। সারা জীবনের মতো তোমার 2 চোখের ঘুম ছুটিয়ে দিয়ে তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। এই মুহূর্তে তোমার যদি শরীর থাকতো, তোমার শরীর ছুঁয়ে বলতাম। সেসব পড়াশোনার লেশ মাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই রূপের কথা বলছো? এই রাতের অন্ধকারে সেই ভুবন মোহন পুনর্যৌবনের রূপ জল জল করে জ্বলছে। আমি তাতেই বুঝতে পারছি। আমাকে আর বলতে হবে না। এরপর শোনো, বাড়িতে আমি আর দাদা ছাড়া পরিবার বলতে আর কেউই ছিল না। এই দাদা। হ্যাঁ বল। তুমি বিয়ে করবে না দাদা? না, প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না। কেন দাদা?
বিয়ে করলে তোকে পর করে দিতে হবে যে। ছাড় সেসব কথা। আজকে বাড়িতে এক বিশেষ অতিথি আসবেন। কে আসবে? আসলেই দেখবি। আমি বেরুচ্ছি, কিছু আনতে হবে? না। ঠিক আছে। এই বাড়িতে আমার কোনো সঙ্গিনী ছিল না। সারা বাড়িতে আমি একা। বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম, সমস্ত পৃথিবী বোধহয় আমাকেই ভালোবাসছে। সব তারাগুলো আমাকেই নিরীক্ষণ করছে। বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর পা দুটো মেলে বসে আছি তার যদি চেতনা থাকত তবে সে পুনরায় অচেতন হয়ে যেত। পৃথিবীর সকল পুরুষ সেই ঘাসের রূপে আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে বলেই মনে করতাম আমি। হঠাৎ মনটা কেমন বিষণ্ণ হয়ে যেত। সেদিন রাতে সেই অতিথি এলো বাড়িতে, দাদার বন্ধু শশী শেখর। মেডিকেল থেকে পাশ করে এসে সোজা আমাদের বাড়িতে ডাক্তার হলেন তিনি। এর আগেও অনেকবার দাদার সাথে সে আমাদের বাড়িতে এসেছে। কতবার আড়াল থেকে তাকে দেখেছি। আমার দাদার বন্ধু বলতে এই শশী শেখরই ছিল। তাই ছোটবেলা থেকে বাইরের পুরুষ বলতে আমি শশী শেখরকেই দেখেছি। তাই আমি যখনই কোনো পুরুষের কথা কল্পনা করতাম, সে শশী শেখরের রূপ ধরেই আমার সামনে আসত। মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্মালেই বুঝি ভালো হতো। আগে শোনো সবটা। সেদিন ছিল বর্ষার দিন। আমার ভীষণ জ্বর হল। ডাক্তার আমাকে দেখতে এসেছে। সেই ছিল তার সাথে আবার সামনাসামনি প্রথম দেখা। আমি জানালার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যার লাল আভাটা মুখের উপর পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যেন দূর হয়। ডাক্তার ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার তাকালেন। আমি তখন ডাক্তার হয়ে নিজের মুখের দিকে তাকালাম। কোমল বালিশের ওপর একটা ফুলের মতো মুখ। অবাধ্য চুলগুলো কপালের ওপর এসে পড়েছে। লজ্জায় নুয়ে যাওয়া চোখের পাতার ছায়া গালের উপর একটা মায়া তৈরি করেছে। ডাক্তার নম্র মুখে বললেন, একবার হাতটা দেখতে হবে। এই হাতটা দেখা। মানে জ্বর বেশ ভালোই আছে, জলপট্টি চালিয়ে যেতে হবে। মানে চিন্তার কিছু নেই তো শশী শেখর? না না, চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, চলো। হ্যাঁ চলো, তুই বিশ্রাম নে, আমি আসছি। সেদিন আমার মনে হলো হাতের নাড়িটা দেখানোর সময় হাতে যদি নীল রঙের চুড়ি থাকতো তাহলে বেশ হতো। অবশ্য রোগীর হাত নিয়ে নাড়ি দেখতেও যে একজন ডাক্তার এত ইতস্তত হতে পারে তা আগে আমি কোনোদিন দেখিনি। প্রচন্ড কাঁপা কাঁপা হাতে আমার নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার অন্তরের নাড়ি কিভাবে চলছে তা বুঝলাম। কি বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাসের তো কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি সব অবস্থায় সমান চলে না। এরপর অবশ্য আরো 2-4 বার অসুখে পড়েছিলাম। সুস্থও করেছেন তিনি। এসবের মাঝখানে দেখলাম এই বিশাল পৃথিবীর কোটি কোটি পুরুষেরা আমার কাছে ক্রমে একজনে এসে ঠেকল। আমার জগৎ প্রায় জনশূন্য হয়ে এল। পৃথিবীতে শুধুমাত্র একটা ডাক্তার আর একটা রোগী অবশিষ্ট থাকে। বাহ, ডাক্তারবাবুর ভাগ্য বলতে হবে। ভাগ্য কি দুর্ভাগ্য সেই সিদ্ধান্তে যাওয়ার সময় তখনও আসেনি। মাঝে মাঝে বিধবার বেশ ছেড়ে আড়ালে লুকিয়ে সন্ধ্যায় বাসন্তী রঙের একটা শাড়ি পরতাম আমি। ভালো করে খোপা বেঁধে মাথায় একগাছি বেলি ফুলের মালাও পরতাম।
আর একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসলাম। কেন? নিজেকে দেখে তখন তৃপ্তি পেতাম না, কারণ তখন তো আমি নিজেকে নিজে দেখতাম না। বাগানে একা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, আদর করতাম, ভালোবাসতাম। অথচ মনের ভেতর একটা দীর্ঘশ্বাস হু হু করে উঠত। সেই সময় যখন আমি হাঁটতাম, নিজের পায়ের আঙুলের দিকে তাকিয়ে থাকতাম। ভাবতাম, এই যে আমার চলা, ডাক্তারের কাছে সেটা কেমন লাগে। দুপুরে যখন চারদিক ঝাঁঝা করত, দূর থেকে একটা চিল শব্দ করে উড়ে যেত, আমি তখন একটা সাদা চাদর বিছিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতাম। ভাবতাম কি শূন্যতা আমার ডান পাশে। আচ্ছা, ধরো গল্পটা যদি এখানেই শেষ হয়, তাহলে কেমন হয়? মন্দ হয় না, তবে একটু অসম্পূর্ণ থাকে বটে। কিন্তু বাকিটুকু নিজের কল্পনায় মনে করতে করতে বাকি রাতটা বেশ কেটে যাবে। কল্পনা করলে যে গল্পটা বেশি গম্ভীর হয়ে যায়, এর উপহাসটা থাকে কোথায়? গল্পের ভেতরের কঙ্কালটা তার সবকটি দাঁত বের করে দেখা দেয় কই? তারপর শোনো। দাদা, দুপুর তো গড়িয়ে এলো, খেতে আসবে না? হ্যাঁ, তুই যা, আমি আসছি। ঠিক আছে। শশী শেখর খেয়েছে? না দাদা, তিনি তো তার সেসব মোটা মোটা কিতাবেই ডুবে আছে। আচ্ছা, তুই খাবার দে, আমি ওকে ডেকে নিয়ে আসছি। তুমি আস্তে আস্তে এসো না দাদা, আমি না হয় যাওয়ার পথে ওনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি? আসার অনুমতি আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন না। শরীর খারাপ করেছে আবার? শুধু গায়ের উত্তাপ বাড়লেই বুঝি মানুষ ডাক্তারের কাছে আসে? ঠিক বুঝলাম না। না, বলছিলাম আপনার এই মোটা মোটা পুস্তকগুলো পড়লে যে পেটও ভরে, তা তো জানতাম না। ঠাট্টা করছেন? বই পড়লে পেট ভরবে কেন? ঠাট্টা তো আপনিও কম করেন না। জি? কিরে, কোথায় গেলি? দাদা ডাকছে, আমি যাই, খেতে আসুন। তুই খেয়েছিস? না দাদা, আমি পরে খাবো। তা শশী শেখর, ডাক্তারি তো পাশ করলে, এরপর কি করবে বলে ভেবেছো? এই এখনো কিছু বুঝতে পারছি না, ভাবছি একটা চেম্বার যদি দেওয়া যেত। তা বেশ তো, বসে আছো কেন? না, মানে চেম্বারটা আসলে বসাবো যে কোথায়, সেটা নিয়ে চিন্তায় আছি। আরে, এটা নিয়ে আবার চিন্তা করার কি আছে? এই বাড়ির নিচতলাটা তো খালিই আছে। বাড়িতে? এমনিতে আমি একটা উটকো ঝামেলা এসে পড়েছি তোমার এখানে, তার উপর চেম্বার দিয়ে আরো ঝামেলা বাড়াবো? কি যে বলো না শশী শেখর, তুমি আমার ছোটবেলার বন্ধু। আমি থাকতে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন না। বাহ, বেশ সাজিয়েছেন তো চেম্বারটা। 1 মাস হয়ে গেল, এতদিনে এলেন আপনি? আমি তো বিধবা, অত লোকেদের সামনে আসা যে আমার বারণ। অত আর কই, ওই সারাদিনে গোটা 10 রোগী। তা আপনার রোগীদের মধ্যে মেয়েরাই বুঝি বেশি? ডাক্তারের কাছে রোগী রোগী, সব রোগী সমান। সব রোগী কি সমান? মন থেকে বলছেন? মানে? আচ্ছা ছাড়ুন। আচ্ছা, এটা কিসের ওষুধ? কি করছেন? আরে রাখুন রাখুন। কেন, কি হলো? ওটা বিষ। বিষ? কেমন বিষ? পটাশিয়াম সায়ানাইড। ওটা খেলে সাথে সাথে মৃত্যু হবে। বেশ তো। আমি একটু বেরোবো, একটা রোগী দেখতে যেতে হবে। মেয়ে মানুষ? আসছি।
শুনুন, মেয়ে মানুষ, তবে বৃদ্ধা। শুনছ? না শুনে পারা যায়? আমার গল্প কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। রাতও প্রায় শেষ হয়ে এসেছে। তারপর শোন, কিছুদিন থেকে দেখছিলাম ডাক্তারবাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। তার এই অন্যমনস্ক হওয়ার রহস্য আমার কাছে অবৈধ মনে হচ্ছিল। একদিন দেখলাম ডাক্তারবাবু দাদার কাছ থেকে জুড়ি ধার করে নিয়ে বেশ সাজগোজ করছে। রাত্রে কোথায় যেন যাবে। আমি আর থাকতে পারলাম না। দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, দাদা কি করছো? কিছু না। বাইরে দাঁড়িয়ে কেন? আয় না, ভেতরে আয়। দাদা তুমি বিয়ে করো না কেন বলো তো? সারাদিন বাড়িতে একা একা আমার ভালো লাগে। কেন রে, আমি আছি না? বিয়ে করলে তো আমাকেও আর পাবি না। কে বলেছে পাবো না? 10 ঘর দেখে তবেই লক্ষ্মী ঘরে আনবো। কেন, তুই আছিস না? তুই তো এই ঘরের লক্ষ্মী। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতো। আচ্ছা দাদা, তোমার এই ডাক্তার বন্ধু দেখলাম বেশ সেজে গুজে বেরোচ্ছে। কোথায় যাচ্ছেন তিনি? মরতে। কি যে বলো দাদা, সত্যি করে বলো না কোথায় যাচ্ছেন? বিয়ে করতে। সত্যি নাকি? কিরে, পাগলের মতো হাসছিস কেন? না এমনি। তা হুট করে একেবারে ছাদনা তলায়? মেয়ে পক্ষ থেকে 12,000 টাকা নগদ দেবে। বাপ্পা, তোমার ডাক্তার বন্ধু বেশ লেনদেনটি করেছেন তো। অবশ্য এই বাজারে তার চাহিদা আছে, শত হলেও পাশ করা ডাক্তার। তা মেয়ে দেখতে কেমন? টেরা? তা আমি কি করে বলি বলতো? আমি কি দেখেছি? সে কি, তোমার বাল্যকালের বন্ধু, তুমি দেখবে না? ও দেখে নেবক্ষণ। আমি যাই দাদা, মনটা কেমন যেন করছে। কি হলো তোর? শরীর খারাপ? মনে হচ্ছে জ্বর উঠেছে। জ্বর উঠেছে? কই দেখি। না তো, গায়ে তো তাপ নেই। তাপ কি শুধু শরীরেই ওঠে দাদা? যাই, তুমি বিশ্রাম নাও। আমি ফিরে এলাম আমার ঘরে। এই ঘরটা ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই আমার। এই বয়সে সাদা কাপড় গায়ে জড়িয়েছি। খাবার পাতে যেমন নিরামিষ ছাড়া অন্য কিছু তোলাও অধর্ম, তেমনি 4 দেয়ালের বাইরে পা রাখাও আমার জন্য অধর্ম। তবুও সব ধর্ম ও অধর্মের বাঁধ ভেঙে কি নির্লজ্জের মতো সারা দিন রাত্রি আমি কল্পনা করতাম তার কথা। নিজের উপর প্রচন্ড রাগ হয়েছিল সেদিন। নিজেকে হাসির পাত্র মনে হয়েছিল। তার চেয়েও বেশি অপমান বোধ করেছিলাম আমার কাছে এই সংবাদটি গোপন করাতে। তার বিয়ের খবরটা আমার কাছে লুকিয়ে তিনি কি প্রমাণ করতে চেয়েছিলেন? কেনই বা করেছিলেন? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরে যাব? আসলে পুরুষদের বিশ্বাস করতে নেই। পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষকেই দেখেছিলাম এবং এক মুহূর্তেই সমস্ত জ্ঞান লাভ করেছিলাম। দেখতে দেখতে তার বিয়ের দিন ঘনিয়ে এলো। সেদিন ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরলেন। আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে তার সামনে গিয়ে দাঁড়ালাম। কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? হ্যাঁ। সে কি, কোনো বাজনা বাদ্য নেই যে? বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? সে কি, এমন কথা তো জীবনেও শুনিনি। বিয়ে হবে, আনন্দ উল্লাস হবে না? তা হবে না। বাজনা চাই, আলো চাই। দাদা,
ও দাদা, কিরে, এত চেঁচামেচি কিসের? তোমার বন্ধুর বিয়ে, আর বাড়িতে কোনো বাদ্য বাজনা আলোকসজ্জা নেই। এ কেমন বিয়ে গো দাদা? কথা তো ঠিকই বলেছে। না না, ওসবের দরকার নেই। দরকার নেই? কেন দরকার নেই? শত হলেও বিয়ে তো। ও দাদা, তুমি ব্যবস্থা করো। আমি সব ব্যবস্থা করছি। আমি বধূবরণের ডালা সাজাই গিয়ে, আর বাসর ঘরও তো সাজাতে হবে। আজ এই বাড়িতে আনন্দ হবে, উল্লাস হবে। আচ্ছা, তুই এদিকে সব ব্যবস্থা কর, আমি ওদিকটা দেখছি। কি ডাক্তার বাবু, এবার খুশি তো? এই প্রথম আপনাকে এমন হাসতে দেখলাম। হাসবই তো, আজ যে আমার ভীষণ খুশির দিন। আচ্ছা ডাক্তার মশাই, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করুন। বিয়ের পরেও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? শশীশেখর, বিয়েটা করেই ফেললে? আচ্ছা, বিয়ে কি মানুষের জীবনের সব? কি করে বলি বলতো, ওসব নিয়ে তো আমার বিদ্যে বুদ্ধি অভিজ্ঞতা কোনোটাই তো নেই। তোমার বোনটি আমার বিয়ে নিয়ে ভীষণ মাতামাতি করছে। কেন বলতে পারো? কি জানি, ও হাতে পায়ে বড় হয়েছে, মনটা এখনো শিশু। কখন কি নিয়ে বিষণ্ণ হয়, কখন কি নিয়ে খুশি হয়, বোঝা বড়ই মুশকিল। পৃথিবীর সব নারীরাই বুঝি এমন রহস্যময়ী হয়। এই দেখো, তোমরা এখানে, আর আমি তোমাদের সারা বাড়ি খুঁজছি। আজ এসব ছাইপাশ না খেলে হতো না। আর এই যে ডাক্তার বাবু, যাত্রার যে সময় হয়ে এলো, ভুলে গেলেন নাকি? ভুলিনি। তবে চললাম। তারপর তিনি চলে গেলেন। আহা, শোনোই না, উপহাসটা তো এখানে। এর মাঝে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম, এবং সে গুঁড়োর কিছু অংশ সুবিধা মতো সবার অলক্ষ্যে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে তা ডাক্তারের কাছে বেশ শিখে নিয়েছিলাম। তারপর কি হলো? কি আবার হবে, ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে কিঞ্চিত আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। তারপর আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না সুপ্ত জগতের ক্লান্তি কেড়ে নিয়ে দক্ষিণে বাতাস বইছে। জুই আর বেলি ফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করছে। বাঁশির শব্দ ধীরে ধীরে দূরে চলে গেল। জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো, এই আকাশ এবং আজন্মকালের ঘরদুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন চোখ বুজে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে, এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার মাঝরাতের বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন ওই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সে বিয়ের বেশ কোথায়? নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটি বালক অস্থি বিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করত,
যৌবনের পাপড়ি প্রতিদিন একটা একটা করে প্রস্ফুটিত হতো, সেইখানে বেদ নির্দেশ করে কোন অস্থির কি নাম মাস্টার তা শেখাচ্ছেন, আর সেই যে অন্তিম হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম তার কোনো চিহ্ন দেখতে পেলাম না। গল্পটা কেমন লাগলো? গল্পটা বেশ প্রফুল্লকর। কি হলো, কিছু বলছো না যে? এখনো আছো কি? এমন সময় ভোরের প্রথম কাক ডাকলো। আমি জিজ্ঞেস করেও কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে এবিসির পক্ষ থেকে ছিল শ্রদ্ধাঞ্জলি, অর্থাৎ এবিসি রেডিও এবং কুয়াশার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি, এবং শ্রদ্ধাঞ্জলি ছিল কঙ্কাল গল্পটি আপনাদের জন্য। রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পটির নাট্যরূপ ও নাট্য পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, আর অভিনয়ে ছিলাম আমি আরজে শারমিন, আরজে রেহান, সাইফ এবং মঞ্জু, এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ এবং গালিব। আসুন তাহলে কুয়াশার দ্বিতীয় গল্পে চলে যায়। দ্বিতীয় গল্পটির নাম হচ্ছে মরণ্যা, লিখেছে নাদির ইসলাম নিতুল, আর এখন শুনবেন গল্পের প্রথম পর্ব। আপনি আছেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগো আইসক্রিমে, আর সঙ্গে আছে আমি আরজে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। গল্পের প্রথম পর্ব শুনে আবারও ফিরে আসবো। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। তখন সবে রাত 10টা বাজবে। গন্ডগ্রামে এই সময়টা মাঝরাতই ধরা যায়। রহমত মিয়ার আজকে গঞ্জ থেকে ফিরতে বেশ দেরি হয়ে গেল। আজ হাটবার ছিল। আজকে বাইরের এলাকা থেকেও গঞ্জে লোকজন আসায় বেচা বিক্রি শেষ করতে সময় লেগে গেল। একটা বড় রুই মাছ, মায়ের মার জন্য একটা লাল পাড়ের ডুরে শাড়ি আর লাল চুড়ি, আর মায়ের জন্য কাঠের নীল ঘোড়া, এগুলো কিনতেই সময় লেগে গেল। এক পাশে গোরস্থান, আরেক পাশে শ্মশান ঘাট, আর মাঝখানে একটা জঙ্গল। সেটা পার হলেই রহমত মিয়ার বাড়ি। রাতের বেলায় জঙ্গলের ধার কাছ দিয়েও কেউ যায় না। রহমত মিয়ার অবশ্য অত ভয় ডর নাই, তবে এত রাতে কখনো এই জঙ্গল সে পার হয়নি। বুকে ফুঁ দিয়ে সে জঙ্গলের সোজা পথ ধরে হাঁটা শুরু করল। টর্চের আলোটা যেন কমে এসেছে, যে কোনো সময় দম বন্ধ হয়ে যেতে পারে। জঙ্গলের ভেতর পাতার সাথে পাতার ঘষা লাগার শব্দ, ঝিঝির ডাক, আর একটা অদ্ভুত ডাক গা ছমছমে পরিবেশের সৃষ্টি করেছে। রহমত মিয়া ভয় কাটানোর জন্য গুনগুন করে গান গাইতে লাগলো। ঘুটঘুটে অমাবস্যার আষাঢ় মাসের রাত, বিকালে বৃষ্টি হয়েছে। ভেজা মাটির গন্ধ আর কাদা মাখা রাস্তায় হাঁটতে তার বেশ বেগ পেতে হচ্ছে। হঠাৎ একটা জায়গায় এসে বেশ খোলা একটা মাঠের মতো জায়গা সে দেখতে পেল। কিছুক্ষণের জন্য সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করে যেন মাটি কাঁপতে লাগলো, ফাটল ধরতে লাগলো। রহমত আলী আত্মচিৎকার করতে লাগলো। পুরো পৃথিবী অন্ধকার করে সে পড়তে লাগলো অতল গহীনে। রাতের আঁধার আর রহমত আলীর চিৎকারের সাথে বিজলি চমকিয়ে ঝুম বৃষ্টি নামা শুরু হলো। একটা চা আর লগে 2টা লাডি বিস্কুট দিস। কেরামত ভাই, জঙ্গলে কি আবার কেউ গায়েব হয়েছে? তোমারে কে কইছে? শুনলাম মফিজ পাগলা জঙ্গলের ভেতর থেকে একজোড়া জুতা, জামা, মায়া মানুষের শাড়ি আর বাচ্চাকে খেলনা খুঁজে পাইছে। সেইখানে নাকি একটা মাছও পড়ে আসছিল, আধা খাওয়া। বুঝছেন তো কামটা কার? এই সব আজাইরা গল্প বানানো ছাড়া তোমার কি কোনো কাজ কাম নাই ফুরকান মিয়া? আপনি তো বিশ্বাসই করেন না মিয়া ভাই, কিন্তু ওই জঙ্গলটা কইলাম খারাপ। তুমি কি নিজের চোখে কিছু দেখছো নাকি? মাইনসের মুখে শোনা কথায় আমি বিশ্বাস করি না। মিয়া ভাই, 2 কলম বই পড়া এখন আর এগুলো বিশ্বাস করেন না। মাটির ভেতরে গোরখানা তাই, সেই গোড়ে মানুষের ডাকে। হ্যাঁ রে, কই মরেন না, মরেন না যখন ডায়ে তখন কাউরে না কাউরে যাইতেই হয়। মরণ্যটা আবার কি জিনিস? এনাদের নাম মুখে নেয়া ঠিক না মিয়া ভাই। এলো না আপনার চা।
এই লন নতুন বিস্কুট দিলাম, খুবই স্বাদ, গঞ্জের থেকে নতুন আনছি। আচ্ছা ঠিক আছে। বুবু, ও বুবু, কে রে? জোহরা, কি রে এই বর দুপুরে তুই কই থেকে আইলি? কলেজের থেকে আইলাম বুবু। ঘটনা শুনো নাই? কি এর ঘটনা? গতকাল রাত থেকে রহমত বাইরে পাওয়া যাইতেছিল না। গতকাল সকালে গঞ্জে গেছিল, রাতে আর বাড়ি ফিরে নাই। সকালে মুফিস পাগলা জঙ্গল থেকে রহমত ভাইয়ের জুতা, জামা, শাড়ি আর বাচ্চাকে খেলনা খুঁজে পাইছে। অনেকে গেছে জঙ্গলের ধারে, কেউ ভিতরে ঢোকার সাহস পায় নাই। কি কস এগুলান? আমিনার কি অবস্থা সে খবর জানে? জানে তো। শোনার পর থেকে খালি ফিট হইতাছে। মা গেছিল মায়াগো বাসায়। আরে ছোট মাইয়াটা বাপের পাওয়া যাইতেছে না, আর মায়ের হইলো এই অবস্থা। বুবু, আমি ওই বাসায় যাইতেছি, আপনার সাথে করে নিয়ে যাইতেছি। হ আমিও যামু। তোর ভাইজান এখনই আইসা পড়বো। এই তো আয়া পড়ছে। মদিনা, এক গ্লাস পানি দাও তো। বুবু তুমি থাকো, আমি নিয়ে আসতেছি। আমি বাদ বাইরে রাখছি, জামিল আছে, আমি একটু আমিনার লগে দেখা করে আহি। বুঝতে পারতেছি, যাও দেখে আসো, পারলে সাথে কইরা মায়ারে নিয়ে আইসো। অনেক লোক ভিড় করতেছে, ওর ওইখানে না থাকাই ভালো। ভাইজান আপনার পানি। চল জোহরা, আমরা রওনা দিই। কে আমারে সর্বনাশ করলো? কেন করলো? বুবু আপনি কাঁদেন না, রহমত বাইরে পাউন যাইবো। তারে মরণ না নিয়ে গেছে গো বোন, সে আর ফিরবো না। আমারে একলা ফালাইয়া কই গেল গা মায়ার বাপ। আপনি যদি এমন করেন ভাবি, কেমনে হইব? মায়েরা তো সারাদিন কিছু খায় নাই। আমি ওরে বাড়ি নিয়ে যাইতেছি, রাতে আপনার ভাই ওরে দিয়া যাইব নে। আপনার লাগে আমি কিছু খাবার নিয়ে আসছিলাম। বাবু তুমি মায়েরে নিয়ে যাও, আমি ভাবিরে খাওয়াইতাছি। আমি কিছু খাবো না রে বোন। মানুষটা কত শখ কইরা আমার লাইগা শাড়ি আর চুড়ি আনছে, মায়ের জন্য খেলনা। এখন কেডা আমারে দেখবো? কাঁদেন না ভাবি, সবকিছু ঠিক হয়ে যাইব। কুসংস্কার বা অন্ধবিশ্বাস সৃষ্টির আদি থেকে মানুষের মনে অন্ধকার কোণে থাকে। প্রাচীনকাল থেকে মানুষের এই ভয়ের জন্ম। অন্ধকারের পেছনে থাকে অশুভ কিছু, সেই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। এই গল্পের সময়টা 60-এর দশকের। কমলডাঙ্গা নামের এক অজ পাড়া গায়ে মরইন্না নামের এক আদি ভৌতিক চরিত্রকে ঘিরে মানুষের মনে যে আতঙ্ক, তাকে সত্যি অতি প্রাকৃত কিছু, নাকি কেবল মানুষের অন্ধবিশ্বাস থেকেই সৃষ্টি হয়েছিল, তা সময়ই বলে দেবে। মরার মশা রে, নারকেলের শোভা দিলাম, কয়েল আনলাম গঞ্জের থেকে, তাও শালার মশা যায় না। কালা বিলাইটা বড় জ্বালাইতেছে, এটার একটা ব্যবস্থা করণই লাগবো। আবার নামলো বাদলা। এত রাইতে কেডাই? কেডাই রে? কেডা? লারিরা জানি কই? কে কথা কয় না কে? দরজাটা একটু খুলবা, বাইরে বাদলা নামছে, ভিজা যেতেছি, বড় ঠান্ডা। কে? কেডা? রহমত ভাই তুমি? দরজাটা খুলো, বড় পিয়াস পাইছে, একটু পানি দাও। খোদা গো রক্ষা করো। দরজা খোলো ফোরকান, দরজা খোলো। চইলা যান কইতেছি, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমারে ছেড়ে দেন। মরণ্যা কামড়া ডাকলে হ্যাঁ যাইতে হয়, তোমারে যাইতে হইব। ওয়াল্লাহ, এটা কি? না না, চলে যান। আসো ফোরকান, তোমার যাইতে হবে। মাটি কাঁপে কেন? সব মাটি তলে ঢুকে যাইতেছে। আল্লাহ আল্লাহ গো, আমারে রক্ষা করো। আসো ফোরকান,
মরণ্যা ডাকে তোমারে। না না না। কেরামত ভাই কি দেখলেন? বাইচা আছে নাকি মরছে? না, নিঃশ্বাস আছে, তবে গায়ে অনেক জ্বর। জ্বর তো আইবই। হজরের নামাজ পড়তে গিয়া দেহি গোরস্থানের সামনে বাঁশ গাছের নিচে পইড়া রইছে। সারা গায়ে কাদা আর মাটি, গায়ে কোনো কাপড় নাই। মনে হইল কেউ যেন কব্বরের ভিতরে থেন উঠায় আনছে। বাচ্চা যে আছে এটাই তো বেশি। আমি জোহরারে খবর পাঠাইছি, মদিনা সাবুর পোলাও, ডিম আর গরম দুধ পাঠাইতাছে। আকাশের যে অবস্থা, আজকে সারাদিনই মনে হয় বৃষ্টি হইব। কি আর করা, আষাঢ় মাস বললা কথা। আইব, ওই আবার আইব, সবাই নিয়ে যাইব গাইবি কোঠায়। রহমত ভাই আইছিল, আরে ও নিয়ে গেছে। ফোরকান, ওই ফোরকান, কি হয়েছে? তুই গোরস্থানের ওখানে কি করতাছিলি? কি হয়েছিল তোর? মরণ নাই ছিল, কালা পাথরের লাহান, কালা হাল খেললা পড়া আমার নিয়ে গেছিল। সে সকলে নিয়ে যাবে, কেউ থাকবে না। আমি এই ওষুধটা খাওয়াই দেই, ওরা খাবার আনলে খাওয়ায় আবার এটা খাওয়াই দিলে জ্বরটা পড়বো। আচ্ছা ঠিক আছে। আমারে রাইখা যায় না ভাই, আমি ওখানে যাবো না। কিচ্ছু হইব না রে ফোরকান, তুমি ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। কেরামত ভাই, তুমি জোহরা আসা পর্যন্ত থাকো, আমি দোকানটা বন্ধ কইরা আইতাছি। ফোরকান ভাই, ও ফোরকান ভাই, দরজা খোলেন। কেরামত ভাই কই গেল? ও জোহরা, তুমি আসছো? বেশ অনেকক্ষণ আগে আইছি, দরজা বন্ধ কেন? আরে তাই তো, দরজা আবার কেডায় বন্ধ করলো? জ্বরের ঘরে আবুল তাবুল কইতাছিল, আমি বালতি দিয়া পানি আনতে গেছিলাম। কি তাইজব ঘটনা! আমজাদ ভাই কই? কইলো দোকান বন্ধ করে নাকি ডাক্তার আনতে যাইব। দরজাটা তো খোলা দরকার। এই সরো, দরজা দরজা তো মনে হয় ভাঙন লাগবো। ফোরকান ভাই, ও ফোরকান ভাই, আরে ফোরকান ভাই কই? আরে ঘরে এমন কাদা কেন? পুরো বিছনা ভরা কাদার দলার ব্যাগ। ফোরকান কই গেল? ওর খেন জিলুঙ্গি গাছে খাড়ে, কাদা মাখাই না, কিন্তু ওই কই? একটা মানুষ একেবারে গায়েব হয়ে গেল। আমার ভালো লাগতেছে না কিন্তু কেরামত ভাই। এইটা কি? মাটি তো জোরে জোরে কাঁপতেছে। কেরামত ভাই, আমি কিন্তু খারাপ কিছুর আলামত পাইতাছি, মনটা আমার কুড়াকতেছে। খবরটা তো গ্রামে সবাই দিতে হয়। চলো যাই, দেখি দেখি কি করা যায়, চলো। মতির মা, কবিটা জ্বালায় দাও তো। যেই বৃষ্টি হইছে, বৈঠকখানার পিড়া আবার লেপন লাগবো। এত সন্ধ্যা হয়ে গেল, মানুষটার ফিরনের নাম নাই। আচ্ছা, মায়াটা আবার কই গেল? পাগল মন মন রে, ওরে বেড়া মন কারো এত কথা কয় রে। কেডা রে? কেডা গান গায়? এই মতির মা, কতবার কইলাম সাজদের বাতিটা দিতে, একটা কথা যদি শুনতো। থাকবো না, কেউ থাকবো না, কেউই থাকবো না রে, সবাই রে লইয়া যাইবে, সবাই রে। মফিস, তুমি এখানে কি চাও? আপনার বাড়ির চারপাশে মরণ্যা গড়ে গো আম্মা, নিয়ে যাবে, গায়েবী গোরখানায় নিয়ে যাবে। কি সব বলতাছো তুমি? পান্তা ভাত আর বর্তা দিতাছি, খাইয়া বিদায় হও। ঘরে পোলাবান আছে, এমনি সিলেতে দেখলে ডরাইবো। মতির মা, বৈঠকখানার সামনে পার্টি দাও তো, মফিজে পান্তা ভাত আর বর্তা দাও, সাথে ডিম ভাইজা দিও। আম্মাজি বড় দিল দরিয়ার মানুষ, সামনে আল্লাহ আপনার ভালো করুক। মায়া আবার কই গেল? মায়া, ও মায়া। মায়া খেলা করে মরেন্দ্রের লগে।
কুয়াশা ব্রট টু ইউ বাই ইগল আইসক্রিমে আছেন আপনি আর শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। এতক্ষণ ধরে প্রথম পর্ব শুনছিলেন মরণ্যার, এবং শুরুতে গা ছমছমে ভয়। আমাদের ভীষণ ভয় লাগছিল। সেই কবরস্থান, শ্মশান ঘাট, জঙ্গল, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে রহমত মিয়া। ভীষণ ভয়। আসুন তাহলে দ্বিতীয় পর্বে চলে যাই, কথা না বাড়িয়ে। আজকে আমরা দুটো গল্প শুনেছি কুয়াশা, এই গল্পটিও চমৎকার। আর দ্বিতীয় পর্ব এক্ষুনি শুরু হচ্ছে। আপনি আছেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগল আইসক্রিমে, আর সঙ্গে আছি আমি শারমিন। মাটির পুতুলটা পছন্দ হয়েছে আম্মাজি? হ্যাঁ, খুব সুন্দর। এটা কই থেকে পাইছো? পাউন যায় আম্মাজি, আমার সাথে আসলে তোমারে নিয়ে যাব। আমি তোমার সাথে যাব কাকা। ওইখানে তোমার বাপজানও আছে। আমি বাপজানের কাছে যাব। আমি নিয়ে যাব আম্মাজি। ফোরকান কাকা, আপনার শরীর তো ঠান্ডা কেন? শীতের সময় মাটি যেমন টাল থাকে, আপনার গাও তো তেমনি ঠান্ডা। কেমন একটা মাটি মাটি খুশবু আসতেছে। মাটির থেকে আসছি, আবার মাটির কাছে চলে যাবো রে বেটি। কাকা চলেন, আমরা চলে যাই। মায়া, ও মায়া, তুই কই রে মা? এ কি মায়া, তুই এই মাটির মধ্যে বয়ে রয়েছিস কেন? আর তোর সারা গায়ে এত কেদা কেন? কি করতেছিলি এখানে? আর তুই সন্ধ্যাবেলা বাসদারের ভিতরে কেন? এ কি, তোর গাটা এমন ঠান্ডা কে? চাচি, ফোরকান কাকার লগে কথা কইতেছিলাম। এই দেখো না, কি সুন্দর একটা মাটির পুতুল দিছে আমারে। ফোরকান কইতে গাইলো? তুই এসব কি কইতাছিস মা? হ্যাঁ তো অসুস্থ। হ্যার কাছে তোর আমজাদ চাচা আর কেরামত কাকা গেছে। সেই বিয়াইন বেলায় হ্যাঁ নাইব কইতে কা। কিন্তু চাচি, আমি সত্যি বলতেছি, সে তো এখানেই আসছিল। চল, তুই আমার লগে চল, হাত পা ধোয়াই দিই। চলেও দেহে প্যাকটা লাগাই রইছস। গরম পানি দিয়ে গোসল করার লাগবো। আয় আমার লগে আয়। বুবু, মায়ের জ্বরটা কি বেশি? গাটা একেবারে পুইরা যাইতাছে। আমার মাইয়াটার কি হইল গো ভাবি? ওর বাপটা গেল গা, এখন কি আমার মাইয়াটাও আমাদের সাইডে চলে যাইব? ভাবি, আল্লাহ আল্লাহ করেন, কিছু হইব না আমাকে মায়ার। ভাইজান ডাক্তার আনতে গেছে গঞ্জে। ফোরকান কাকা, আমারে বাপজানের কাছে নিয়ে যাও। আমারে আরো একটা পুতুল দিবা, লাল রঙের। ফোরকান রে ওই কই দেখলো? আমিও তো তাই ভাবতেছি। সে তো অসুস্থ, তারে ওই বাঁশ বাগানে সন্ধ্যাবেলাতে মোটেও আসার কথা না। ভাবি, বিশাল তাইজব কাণ্ড ঘটছে। ফোরকান ভাইয়ের ঘরে গিয়া দেখি হ্যাঁ নাই, সারা ঘর খালি কাঁদা আর মাটি। কি কসি গুলান? হ ভাবি, কেরামত ভাইয়ের কাছে উনলাম রহমত ভাই নাকি কালকে রাইতে আইছিল। কি কস ওরা? তারে ফোরকান দেখছে? কোথায় দেখছে? শান্ত আমি না। আচ্ছা, তোর ভাইজান কই গেল বলতো? আমজাদ ভাইয়ের কেরামত ভাই গেছে চেয়ারম্যান সাহেবের বাসায়, আর মুরব্বীরা আছে একটু সলা পরামর্শ করতে। এখন গজব পড়লো গো বুবু। আমাকে এমন ভাঙ্গা পড়লে চলবো না, এর একটা বিহিত করণ লাগবো। এই জন্য মাথা ঠান্ডা রাখান লাগবো। মা, বাপজান কই? মারে, বাপজান আসবে, তুই একটু ঘুমা মা। ভাবি, এই গরম দুধটা মায়েরে খাওয়াই দেন, জ্বরটা নামবো। গাড় একটু মুছে দাও তো ভাবি। বাপজান রে আমি দেখি মা, কি ঠান্ডা একটা জায়গা, এরপরও শীত করতেছে, বাপজান কাঁপতেছে ঠান্ডায়। আমি একটা চাদর দিয়ে আসি। দিহি মা, গাড় একটু মুছাই দি, মাথায় হাত বুলাই দি, ঘুম আইসা পড়বো। লক্ষ্মী শোনা আমার, চুপ করে থাকো। ভাইজান, খুব বেশি রাত হয়ে গেল। ভাবি মনে হয় চিন্তা করতেছে। বাড়িতে কোনো পুরুষ মানুষও নাই। এই সেই জঙ্গলটা না কেরামত?
এইখানে কাল রাত থেকে পাহারা বসানোর ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান সাহেব সেটাই বলল। খুব সাবধানে থাকতে হইব, চোখ কান খোলা রাখতে হইব। কালকে গ্রামের সবাইকে সাবধান কইরা দিতে হইব। আরে এটা আবার কিসের শব্দ? কেরামত, তুমি হারকেনটা একটু ধরো, লাঠিটা হাতে লই। আমজাদ ভাই, আমরা তো মনে হয় জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। এইখানে এমন খোলা মাঠের লান জায়গা, মফিস পাগলা দিলে এই জায়গার কথাই কয়। আমজাদ ভাই, তুমি ঠিক আছো? কি হইল? আমার পায়ের লগে এটা কি বাজলো? এইটা তো মনে হইতেছে গামছা। এইটা তো ফোরকানের গামছা। ফোরকান কি তাইলে এইখানে? ফোরকান, ওই ফোরকান, কই তুই? আসো আমজাদ ভাই, ভেতরে আসো, তোমাকে লাগে বইয়া রয়েছি। কিরে ফোরকান, কি হয়েছে তোর? তুই এখানে বই আসস কে? আমি তো এখানেই থাকি কেরামত ভাই। তোর সারা গায়ে কাদা, মাটি, মাথার চুলে কাদা, তুই কই আসিলি? এখানে সবাই রে আইতে হইব ভাই, এইটা আমাকে বাড়ি। এখানে রহমত ভাই আছে, জায়গাটা বড় ঠান্ডা, খুব আরামের, বুঝলেন? আপনাকে পিছে দেখেন। আরে মাটির ভিতর থেকে এগুলান কি উঠতেছে? মানুষের হাত। এই গ্রামে যারে যারে ঘর দিয়েছিলেন এরা সবাই এখানে আছে। মরেন না ওগো এখানে নিয়ে আসছে। এখানে অনেক জায়গায় খালি পড়ে রয়েছে, আরো আরো মানুষ লাগবো। তোমরাও আসো। এসব তুই কি কইতাছস ফুরকান? আমি আইছি একে একে সবাই আনতে হইব, কারো নিস্তার নাই। আমজাদ ভাই, আমার পা ধরে কাটা জানি নিচের দিকে টানতেছে। আমার হাতটা শক্ত করে ধরেন, ধরেন। কেরামত, কেরামত, আমার ধরেন আমজাদ ভাই। আমি 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 জন্মের ভিতরে চলে যেতেছি, বাঁচান আমারে, বাঁচান। বাঁচাইতে পারবো না, কেউ বাঁচাইতে পারবো না, মরণ নাই ডাকছে। কেরামত, কেরামত। আমরা চোখের সামনে এই বিভৎস দৃশ্য দেখতে পাচ্ছিল। কাদা মাটি মাখা জায়গাটা থেকে অসংখ্য মানুষের মুখের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, যেন ওরা মাটি ফুঁড়ে বের হয়ে আসবে। অসংখ্য হাত কিলবিল করে মাটি ফুঁড়ে বের হয়ে আসছে, আর তারা আষ্টে পৃষ্ঠে কেরামতকে টেনে মাটির ভেতর নিয়ে যাচ্ছে। আমজাদের পা যেন কেউ মাটির সাথে আটকে রেখেছে, কেউ যেন তার মুখ চেপে ধরে রেখেছে। সে নির্বাক দর্শকের মতো এই বিভীষিকাময় দৃশ্য দেখে যাচ্ছে। অনেক মানুষের আর্ত চিৎকার আর কেরামতের আকুতি ধীরে ধীরে গোঙানির মতো আষাঢ়ের এই রাতে প্রতিধ্বনিত হতে লাগলো। একটু একটু করে দৃশ্যটা আমজাদের চোখের সামনে ঘোলা হতে থাকলো, আর একসময় সে জ্ঞান হারালো। মদিনা, ও মদিনা। কে? তুমি কইছিলা? তুমি সারাত কইছিলা? আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? জোহরা, ও জোহরা, জলদি বাইরে আয়, তোর ভাই জানাইছে। কি হয়েছে বুবু? এ কি আমজাদ ভাই, তোমার এই অবস্থা কেন? সারা গায়ে পেকা কাদা। বুবু, ভাইজানটা জলদি ঘরে আনো, কাদা ব্যাগ গুলো ধোয়া লাগবো। তুমি ঘরে নিয়ে যাও, আমি কলপাই থেকে পানি নিয়ে আইতাছি। কি হয়েছে ভাবি? ও আল্লাহ, ভাইজান, তার একটু ধরো তো। ভাইজানের শরীর এমন মরা মানুষের মতো ঠান্ডা লাগে কেন? জলদি ধরো। ধরে ভিতরে নিয়ে যাও, আমি আইতাছি। কেরামত রে, সাইরা দাও, সাইরা দাও ওরে। ভাইজান, কেরামত ভাই কই? ওরে নিয়ে গেছে।
মরণ না নিয়ে গেছে বলে। কি কোন এগুলা? হ্যাঁ, আমি সত্যি কইতাছি। আগের সে জ্বরটা কমছে মনে হয়। তোমরা কেউ বাইরে যাও না, ওরা রহমত, কেরামত, ফোরকান সবাই নিয়ে গেছে, আমাকেও নিয়ে যাইব। কেরামত ভাই কি আর ফিরবো না? এটা হইতে পারে না, আমগো কিছু একটা করা দরকার। এভাবে চুপ করে বসে থাকার কোনো মানে হয় না। আমাকে এখন কিছু করার নাই জোহরা, একমাত্র আল্লাহ আমাকে রক্ষা করতে পারে। আবার বৃষ্টি আইলো। জোহরা, তুমি গিয়ে একটু মায়ের পাশে বসো, জ্বরটা সারছে কিনা দেখো। মায়েরা কালকা রাইতেও কিছু খায় নাই, পরোটা আর ডিম ভাজিটা খাওয়াইতে পারো কিনা দেখো। আচ্ছা। মায়া, মায়া, কারা? ও, বাপ জানাইছো? আমি তোমার রহমত চাচা। কি গো আম্মাজি, জ্বরটা কি একটু বেশি? না, জ্বর না তো চাচা। আমি তোমারে একটা শান্তির জায়গায় নিয়ে যাব, সেইখানে গেলে জ্বর আসে না, ব্যথাও লাগে না, খালি আনন্দ আর আনন্দ। সত্যি কইতেছো চাচা? একদম সত্য। আর শোনো, আমি যে আসছিলাম এইটা কিন্তু কাউরে বইল না। ঠিক আছে, আমি কাউরে বলবো না। কি রে মায়া, কার লাগে কথা কস? দেখি জ্বর কমছে নাকি? না জোহরা খালা, কারো লগে কথা কই না তো। আমি জানি কার গলার আওয়াজ শুনলাম। আচ্ছা, মনের ভুল হইব হয়তো। এবারে নাস্তাটা খায়া নাও, কালকের থেকে কিচ্ছু খাও নাই। জোহরা খালা, বাপ জানার আইব না, আমারে হের কাছে যাইতে হইব। সেইখানে কেরামত চাচাও আছে। এগুলো তুই কি কস মা? হ্যাঁ, সত্যি কইতেছে খালা। তুই একটু খাইয়া নে, এরপরে ঘুম দে। মিথ বা প্রচলিত অন্ধবিশ্বাস বিজ্ঞানের এই যুগে আধুনিক মানুষের কাছে যা একেবারে অযৌক্তিক। প্রত্যন্ত অঞ্চলে আজও বিভিন্ন মিথ মানুষ বিশ্বাস করে। কোন একটা পুকুরে প্রতি বছর কোন এক মায়ের একমাত্র সন্তানকে নিয়ে যাওয়া হয়, বাড়ির পেছনের জঙ্গলে কোন রাজার ধন সম্পদ লুকায়িত আছে, কিংবা মাটির তলা থেকে গায়েবী কুঠি মাটির ওপর উঠে আসে। গুরুজনেরা বলে এসব ঘটনা নাকি ঘটে ভালো মন্দ দেখে, আর এইসব অঘটন ঘটার আগে কেউ না কেউ তা স্বপ্নে দেখে। স্বপ্নের মাধ্যমে আগে থেকে সতর্ক করা হয় যে যুগে যুগে চলে আসা এই বিশ্বাস আমাদের আগলে রাখে ভয়, আদি ভৌতিকতা আর অমঙ্গলের এক অদেখা জগতে। মাটির নিচের জগতে মরণ্যা নামের সে অতি প্রাকৃত চরিত্র কেন নিয়ে যাচ্ছে কমলডাঙ্গার এই সহজ সরল মানুষদের সেই রহস্যময় পাতালপুরীতে? না, আমার ওইখানে যাইতেই হইব। এর একটা বিহিত করণ লাগবো। মদিনা বুবু, আমিনা ভাবি সবাই ঘুমাইতেছে, এই সুযোগে বাইরে হইতে হইব। আমার জঙ্গলের ভিতরে যাওয়ানি লাগবো। হারিকেনটা না নিয়া টর্চটা নিয়ে যাই, চাঁদের আলো আছে। এইটাই তো মনে হয় শ্মশান ঘাটটা। এবার ডান দিকে। ভয় পাইলে চলবো না। নিয়ে যাবে, নিয়ে যাবে সবাই রে, নিয়ে যাবে কাউরে সারবে না রে বেটা। কেডায় কেডায় কথা কয়? নতুন একটা কি? আমি গো বুবু, এত ডরাও কেরে? মফিজ, তুই এখানে কি করতেছস? আমি তো এইখানেই থাকি, তেনারা আমার কিছু ভয় না। তেনারা কারা? মরেন না গো বুবু। তারা আমাকে কাছে কি চায়? বাড়ি যায়, বাড়ি ঘরের ভিতরে সবাই টাইম না লইয়ে যাইবে। কেন নিয়ে যায়?
তারেও আমরা টাইনা লইয়া গেছিল হেলে। তুমি কার কথা কইতেছ? তৈয়ব লস্কর এককালে হেগর এই তল্লাটে অনেক প্রতিপত্তি আছিল। তাগো নামে বাঘে মহিষে এক ঘাটে পানি খাইতো, বুঝো। যখন কোন এলাকায় তারা ডাকাতি করতে আইতো, লোকে কইতো মরইন না আইছে, সাক্ষাৎ আইজরাইল। হেরা কি এই এলাকার মানুষ ছিল? হেরা ছিল খুইন্না ডাকাইত। বিঘার পর বিঘা জায়গা ছিল তাগর। একখানি জমির লাইগা কত মানুষের রক্ত দিয়া যে জমিন ফাঁসাইছে আর কোনো হিসাব নাই। গরিব কৃষক থেকে শুরু কইরা বড় বাড়ির লোক, ব্রাহ্মণ, কামার, কুমার কেউ মুক্তি পাইত না তাগর হাত থেকে। প্রত্যেক মাসের অমাবস্যার রাইতে হেরা তল্লাটের যে কোনো বাড়ি থেকে একটা কইরা কুমারী মাইয়া ধইরা লইয়া আইত। তার গলা কাইটটা সেই রক্ত কালা গাই গরুর রক্ত দিয়া মিশাইয়া খাইত। তারপর সেই মরা মাইয়াটার লগে সহবাস করত। এসব কি কইতাছো তুমি? আমি সত্য কইতাছি। হে আসিল পাশুণ্ড, সীমারের সে অধম। হ্যাঁ বিশ্বাস করত কুমারী মাইয়ার রক্ত খাইয়া সেই মরার লগে ওইগুলান কইরা তার বীর্য যখন সেই কুমারী মাইয়ার শরীরে যায় তখন সে অমর হইতে থাকে। হ্যাঁ কখনো মৃত্যু হইব না। তুমি এত কিছু জানো কেমনে মুফিজ ভাই? আমি সব জানি, আমি সব দেখতে পাই। আমি চোখটা বন্ধ করলেই সবকিছু দেখবার পারি। তুমি আর কি দেখছো মুফিজ ভাই? একবার এই তল্লাটে নেয়ামত মুন্সি নামের এক কামের লোক আসছিল, তার পরিবার আর একদল ভক্ত লইয়া। দূর দূরান্তের লোক তার কাছে যাইতো তাদের সমস্যা লইয়া। তার অলৌকিক ক্ষমতা ছিল। যে এলাকার জমিনে হ্যার পা পড়ত সেই এলাকার মাটি নাকি তার কথা শুনত। কমলডাঙ্গার তখনকার নাম আছিল কমলপুর। তার এক ভক্ত তার এই এলাকার খবর দেয়, তাই সে এখানে আসে। আইসাই সে পুরো জমিনে তার লাঠি দিয়ে ঠোকা দিয়ে বন্ধ করে দেয়। তৈয়ব লস্করের বেশ কিছু কাছের লোক সেই সীমানার উপরে যাইতে গিয়া অপঘাতে মারা পড়ে। এই খবরটা তৈয়ব লস্করের কাছে পৌঁছায়। সে তার লোকজন নিয়া নেয়ামত মুন্সির বাড়ি রওনা দেয়। সেখানে গিয়া তারে পায় না, কিন্তু তার মেয়ে জুলেখারে পায়। সেইখানে নেয়ামত মুন্সির ভক্ত যারা আসিল তাকে সবাইরে গলা কাইটা খুন করা হয়। লস্কর বাড়ির পিছনের জঙ্গলে পুইতা রাখে আর জুলেখারে ধরে নিয়ে আসে। তার গায়ে হাত দেওয়ার আগেই তার নিজের আঙ্গুলের আংটিতে রাখা বিষ খাইয়া সে আত্মহত্যা করে। আর তার শরীরটা মাটির লগে মিশা গায়েব হয়ে যায়, বুঝছো? মাটির লগে মিশা যায়? এই ঘটনার পর নেয়ামত মুন্সি তৈয়ব লস্করের আস্তানায় যায়, তার অভিশাপ দিয়ে আসে। এই কমলপুরের মাটি থাইকা তার কোনো মুক্তি নাই। মাটির থাইকা আইসে মাটির ভিতরেই চলে যাবে। সে অভিশাপ দেয় তার কোনো মুক্তি থাকবো না। যে মানুষের মাইরা এখানে পুইতা রাখছে তার তাগো লগেই থাকতে হবে। এরপর নিজের হাতের লাড়ি দিয়ে সে জমিনে 2 বার আঘাত করে, জমিন ফাঁকা হয়ে যায়। এরপর তৈয়ব লস্কর তার বাড়ি আর লোকজন নিয়া বাড়ি সহ জমিনের তলায় চলে যায়। এই জঙ্গলটার মাঝেই তৈয়ব লস্করের কালো কুঠুরি ছিল। আর নিয়ামত মুন্সির কি হইল? সে বাতাসে মিলাই গেছিল। সে মৃত্যুর মাঝখানে আছে। এই কি তাইলে মরই না? বুবু তুমি বাড়ি যাও, খুব যন্ত্রণা হইতেছে। কপালটার মাঝে বড় যন্ত্রণা হয় গো বইন। মুফিজ ভাই কি হইল তোমার? কি হইল? ও মুফিজ ভাই, যাও মুফিজ ভাই যাও, তুমি এখান থেকে যাও বইন, এক্ষুনি যাও। আমি ঠিক আছে, আমি পরে আসতেছি। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বইন, চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও বইন। নেক্রোফেলিয়া বা প্যারাফিলিয়া মৃতদেহের সাথে সহবাস, বিকৃত মানসিকতার এক বহিঃপ্রকাশ। মধ্য শতকে ব্যাপারটা এত ভয়াবহ ছিল যে তার নেক্রোস্যাডিজম বা নেক্রোফেলিক হোমিসাইডের মতো নরহত্যার মারাত্মক ঘটনার কথাও ইতিহাসে রয়েছে অনেক। প্রাচীন মিশরে সমাজের উঁচু স্তরের কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে তার মৃতদেহটি বেশ কয়েকদিন ঘরে রেখে দেয়া হতো, কারণ সৎকারকারীদের মধ্যে যদি কোনো নেক্রোফিলিক থাকে তবে তারা এই কয়েকদিনের পুরনো বিকৃত লাশের সাথে সহবাস করবে না। প্রচলিত মিথ অনুসারে রাজা হেরোড তার স্ত্রী ম্যারিয়ানির মৃত্যুর 7 বছর পর্যন্ত মৃতদেহের সাথে বসবাস করেছিলেন।
একই কাহিনী প্রচলিত আছে রাজা ওয়ালডিমার এবং রাজা চার্ল ম্যাগনের নামেও। অমরত্ব অর্জনের জন্য মানুষ আদিকাল থেকে বিভিন্ন পন্থা খুঁজে বেড়াচ্ছে। অসম্ভব ইচ্ছেকে পূরণ করবার জন্য মানুষ থেকে দানব হবার এই অদম্য প্রবৃত্তি জন্ম দেয় অপরাধের। মায়া, ও মায়া, কেডা? দরজাটা খোল মা। মা, তুমি এত রাইতে বাইরে কি করো? দুয়ারটা খোল, খুব ঠান্ডা লাগতেছে। মা, তোমার গায়ের কাপড়টা এমন ভিজা কেন? এরা তো কাদা কেন? তোর বাপসান রে খুঁজতে গেছিলাম রে মা, ঘরের ভিতরে যেমন লাগছিল। ও, তোমার গাটা এত ঠান্ডা কেন মা? আয় মা, আমার কাছে আয়, তোর একটু আদর করে দিয়ে। না, তুমি আমার কাছে আইসো না, তোমার গায়ের গন্ধটা অন্যরকম। না না, তুমি আমার মা না। আমি তোর মা, আয় কাছে আয়। না, সাইডে দাও, আমার দম বন্ধ হয়ে আসতেছে। মদিনা চাচি, জোড়া খালা, তোমরা কই? বাঁচাও আমার, বাঁচাও। চল আমার সাথে চল, তোরে ঘরের ভিতরে নিয়ে যাই। না না, না মায়া, মায়া। কি কি হয়েছে ভাবি? ও ভাবি, কি হয়েছে আপনার? খুব খারাপ একটা খোয়াব দেখছি ভাবি। আমার মায়ারে কেডাই জানি মাটির নিচে নিয়ে যাইতেছে। কি চলবো না আমাকে মায়ার, ওর লোকে জোহরা আছে তো। আমি একটু দেখে আসি বুবু, আমার পরানটা কেমন জানি ছটফট করতেছে। চলো আমিও তোমার লগে যাই। এ কি, দরজাটা খোলা কেন? আমি হারিকেনটা উজাই দিতেছি। ঘরে তো কেউ নাই। জোহরা, মায়া, কই গেল ওরা সবাই? ঘরের মায়ের দেখানে দেখেন ভাবি, এত বড় গর্ত করা, মনে হয় কেউ জানি গোর কইরা থুইছে। ভাবি দেখেন মায়ার হাতের ছুরিগুলা নেইখানে, আমার মায়ারে ওরা নিয়ে গেছে গো ভাবি। মায়া, মারে তুই কই গেলি? ভাবি শান্ত হন, আমি দেখতেছি। কিন্তু জোহরা কই গেল? ওই তো ওর সাথে আসিল। ভাবি এইসব কি হইতেছে? জমিন কাঁপতেছে কেন? আরে ঘর তো ডান নাই, জমিন সমান হয়ে গেছে। আমার মায়ারে নিয়ে গেল গা। এ কি, এই কালা বিলাইটা করতে গাইলো? বিজলির চমকে যেন মনে হইতেছে হের চোখ দুটা মানুষের লাহান, কেমন বাটার লাহান জ্বলতেছে। ভাবি দেখেন ওই বিলাইটার লগে জোহরা খাড়াই রয়েছে। জোহরা, ও জোহরা, কি হয়েছে তোর? মায়া কই? তুই কই গেছিলি? বাবু, জমিনের তলায় সকলে নিয়ে যাইব। ভাবি জলদি ওটা ঘরের ভিতরে নিয়ে চলো, ও তো মাথা ঘুরে পড়ে গেল। ধর ধর, জলদি ধর, ঘরের ভিতরে নিয়ে যাই। মদিনা, ও মদিনা, আমার এক গ্লাস পানি দেবা? কি মদিনা তো এইখানে নাই, পানি আহে কই থেকে? চালের ফুটাটা বন্ধ করা হয় নাই। মাথাটা ঘুরতেছে, গলাটা শুকাইয়া যাইতেছে। কেডায় কেডায় এখানে? এমন আছো আমজাদ ভাই? শরীরটা বেশি খারাপ। এই নাও তোমার লেগা পানি আনছি। তোমার না খুব তিয়াস লাগছে, এই লও খাইয়া লও। তুমি তুমি কই থেকে আসলা? তোমার গা থেকে কেমন মরা মানুষের গন্ধ কেন বাইর হইতেছে? তোমার গায়ে এটা কি কাফনের কাপড়? আমারে ঘোরের নিচে পাঠানোর সময়
তুই কাফনের কাপড় পরাস নাই, আমারে গোসলও দাস নাই নিয়ামত মুন্সি, আমারে মাটি চাপা দিয়ে মারছোস, দম বন্ধ কইরা মরছি, কিন্তু এই কমলপুরের মাটি আমার লগে মিশা গেছে। তুই কি ভাবছিলি হাওয়ায় মিলাই গেলে আমি তোরে খুঁজা বাইর করতে পারুম না? আমি তোরে ঠিকই খুঁজা পাইছি নিয়ামত মুন্সি। এসব এসব তুমি কি কইতেছো রহমত? আমি তোমার কোনো কথাই বুঝবার পারতাছি না। কোন নিয়ামত মুন্সির কথা কইতেছো তুমি? এই পানিটা খায়ালাও, দেখবা তোমার সব মনে পড়ে যাইব। কি করতেছো তুমি? কি করতেছো? ছাড়ো আমারে, ছাড়ো কইতাছি। খাও তোমার দবলা গাইডার দুধ সাথে মোদির মার বড় মায়াটার নলি কাটা রক্ত, এখন তোমার সব মনে পড়ে যাইব। এটা কমে আসছি, আমার বড় ডর লাগতেছে। ডরেস না বেরি, এখানে ডরানো কিছু নাই। ফোরকান চাচা, এই জায়গাটা এমন ঠান্ডা কেন? এই দেয়ালগুলান থেকে কেমন যেন পাস না আহে। দেয়ালগুলান মনে হয় নড়ে, মনে হয় ওরাও মানুষের লাহান। ও আম্মাজি, তারা মানুষই। এরা এখানে ঘুমায়া আসিল, মরণ নেতা করে নিয়ে আসছে। এরা সকলে ধীরে ধীরে জায়গা উঠবে। কাকা, বাপজান কই? আমার কেমন জানি ডর লাগতেছে। এই দেখো, জমিন ফুরা কত মানুষের হাত দেন যায়, ওরা মনে হয় আমার ডাকতেছে। এই দেয়ালের পিছনে কত মানুষের মুখ, ওরা দেয়াল ফুইরা যেন বাইরে হইবার যাইতেছে। আমি এনে থাকবো না, আমার মার কাছে নিয়ে যাও কাকা, আমার মার কাছে নিয়ে যাও। ডরেস না মা, আয় আয়, তোর ঘুম পালাই দে। কাছে আয়। না না, আমার সাইডে দেন, আমি মার কাছে যাবো, আমার সাইডে দেন। জোহরা, ও জোহরা, এখন কেমন লাগতেছে বই? মফিজ ভাই, আমার সাথে লইয়া যান। মফিজ তুই কই পাইলি? ভাবসান কই? লস্করের লোকজন আইতাছে। মফিজ ভাই, তারা এখনই খবর দেন, আমাকে কাউরে ছাড়বো না, কাউরে ছাড়বো না। এইসব তুই কি কইতাছ জোহরা? লস্কর কে? আমরা যাইতে হইব, আমরা অক্ষণে যাইতে হইব। আপনি আপনি আমার জোহরা নামে ডাকতেছেন কেন? আমি জুলেখা, আমার বাপ নিয়ামত মুন্সি। আমরা 5 ক্রোশ দূরের রসুলপুরের থেকে আইছি। এসব তুই কি কইতাছস বই? তোর বাপ তো তোর জন্মের আগে নৌকা ডুবা মরে গেছে। মাই মরছে জন্মের সময়, তুই বড় হইছস তোর মামা হারিসের কাছে। আমার চিনছস? আমি তোর মদিনা বুবু। আমরা যাইতে দেন, আমি বাপজান রে খুঁজতে যাব। মফিজ ভাই কই তুই? আমেনা, ও আমেনা, জলদি আসো তো বোন, দেখো জোহরা জানি কি কি কইতাছে। ভাবি, ভাবি জলদি আহো, সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? দবলারে কেডা জানি জবাই দিছে, গোয়াল করে রক্তে ভাইসা গেছে। কি কইতাছো সেগুলা? চল গিয়ে দেখি। আরে আমার দমলা, আমার গাইডারে দশা কেন করলো? ভাবি, ভাবি ওই পিছনে ওইখানে এটা কি? ওই তো সুপিয়া, মতিমার বড় মাইয়াটা। ওই এখানে বইরা আছে কেন? আহ বুবু, মাইয়াটা তো বাইচা নাই, গলাটা কাটা, কত রক্ত। হায় হায়, কি কস? সুফিয়া, মারে কেডা করলো তোর এই দশা? বাপ মরা মাইয়া, আমি ওর মার কাছে কি জবাব দেব? এমন সর্বনাশ কেডাই করলো গো? ভাবি, হামসার ভাই কই? এত জ্বর ছিল, সে রাত থেকে খবর নেওয়া হয় নাই। ঠিক কইছো, হ্যাঁ দেখে আসি, মায়ের খুঁজা বাইর করতে হইব। জোহরা, জোহরাও কি সব জানি কইতাছিল। তুইও লস্কর, নিয়ামত মুন্সি কইতাছে ওর নাম নাকি জোহরা না জুলেখা।
আর খালি মফিজরে খুঁজতেছে। ও ভাবি ভাবি ভাইজানের ঘরে যাই। কুয়াশা ব্রট ইউ বাই ইগলো আইসক্রিমে আছেন আপনি, আর যেখানে শুনছেন গল্প মরণ্যা। মরণ্যার দ্বিতীয় পর্ব শেষ করেছি আমরা। শুরু থেকেই অনেকগুলো চরিত্র দেখতে পাচ্ছি, জোহরা, মদিনা, কেরামত, আমজাদ, ফোরকান। প্রচন্ড ভয় আজকের গল্পে। আর দেরি না করে চলে যাচ্ছি শেষ পর্বে, অর্থাৎ আমাদের জন্য আরো কি অপেক্ষা করছে সেটা জানবার জন্য। আপনি আছেন কুয়াশা ব্রট ইউ বাই ইগলো আইসক্রিমে, আর যে শামিনের সঙ্গে আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। পুনর্জন্ম বা রিকার্নেশন কোন একজন মানুষের মৃত্যুর পর আবার ফিরে আসা। যে মিথগুলো আমাদের মনকে খুব জোরে নাড়া দিয়ে যায় তার মধ্যে পুনর্জন্ম অন্যতম। বলা হয়ে থাকে কোন মানুষের যদি তীব্র কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায়, সে অপূর্ণ ইচ্ছে পূরণের জন্য সে আবার পৃথিবীতে ফিরে আসে। প্রকৃতির এই অদ্ভুত খেয়ালের ব্যাখ্যা বিজ্ঞানকেও হার মানায়। গ্রিক উপকথায় রয়েছে এক চিরঞ্জীবী আগুন পাখির কথা, যার নাম ফিনিক্স, যার রং ছিল বেগুনি ও নীল। প্রাচীন মিথ অনুযায়ী এই ফিনিক্স পাখি বেঁচে থাকত 500 বছর। তারপরও জীবনের একেবারে শেষ প্রান্তে এসে দারচিনির মতো সুগন্ধি লতাপাতা দিয়ে একটা ঘর বানাতো এবং সেই ঘরে আগুন ধরিয়ে সে নিজেই পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু তবুও তার মৃত্যু হতো না, কারণ সেই ভস্মীভূত ছাই থেকেই সে আবার জেগে উঠত আরেকটি অগ্নিবর্ণ ফিনিক্স পাখি হয়ে। বহুকাল আগের অত্যাচারী তৈয়ব লস্করের প্রতিরূপে রহমত আর নিয়ামত মুন্সির বেশে আমজাদের ফিরে আসা আর জোহরার মাঝে জুলেখার প্রতিমূর্তি কি তবে মরণ্যা নামের অতিপ্রাকৃত শক্তির বিনাশের সংকেত? এ কি, মানুষটা কই গেল? ঘরে তো কেউ নাই। ভাবি মরণ্যা এবার সবাই এখান থেকে নিয়ে যাইব। নিয়ামতের অভিশাপ আছে কমলডাঙ্গার মাটিতে। এই কথা তুমিও বিশ্বাস করো? ছোটবেলায় মামাজান যখন কইতো আমি বিশ্বাস করতাম। বড় হয়ে মনে হয়েছে এগুলা খালি গল্প, কিন্তু না, আমি জানি সেই গল্পই সত্যি। এই গ্রামে 50 বছরের পর কোন পুরুষ মানুষ বাঁচবো না, অপঘাতে মরবো। এক সময় এ পাপের জমিন ঘরের ভিতর চলে যাইব। আমরা কি তাহলে এমনি একটু একটু করে মরে যাবো? আমাদের কোনো মুক্তি নাই? আছে, মুক্তি আছে আমাগো। লস্করের বাড়ি যাইতে হইব, সেখানে গোড়ের নিচে যাইতে হইব, নিয়ামত মন্ত্রীর মুরিদকে মুক্তি দিতে হইব, লস্করের জিন্দা লাশে শেষ করতে হইব। সে সত্য বলতাছে, চলো আমরা চলে যাই। আরে ধবলার কাঠের শরীর আর সুফিয়ার লাশটা কই গেল? সবই মোহ, এগুলা না আর এখন এখানে নাই। চলেন বহু, বেশি সময় বাকি নেই। মায়া, ও মায়া, শুনতে পারতাছো? কেডায়? আমি তোমার মফিজ কাকা। কাকা আমারে বাঁচান, আমারে মাটির তলে চাপা দিয়া রাখছে। দম নিতে খুব কষ্ট হইতেছে, সবকিছু অন্ধকার হয়ে আসতেছে। আমি আসি মা, তুমি ভয় পাইও না। মায়া, আর একটু মা, আর একটু কষ্ট কর, আমি এসে পড়ছি। কাকা আমার খুব তিয়াস পাইছে, একটু পানি খাবো। আয় আমার কোলে মা, এইখান থেকে সামনে যাই গিয়া তোমার পানি খাইতেছে, আসো। মায়া, ও মায়া, আম্মাজি তুমি কোথায়? চুপ করে থাকো, কোনো কথা কই না তুমি। এটা তোমার কেরামত কাকা না। তাইলে এটা কিরা? সে লস্করের লোক আছে। ওই মাটির ঢিলাটার পিছনে একটা সুরঙ্গ আছে, ওইখান দিয়া সোজা চলে যাও। আমি না আসা পর্যন্ত ওইখান থেকে বাইর হবা না। আমি একা একা যাবো না কাকা, আমার ডর করে। আরে কিচ্ছু হইব না, তুমি যাও, আমি আসতেছি, জলদি যাও। আম্মাজি তুমি কোথায় গেলা? এই দেখো, আমি তোমার জন্য লাল পিরানের মাটির পুতলা আনছি। মায়া, কই গেলা মা?
এই যে আমি এইখানে কেরামত। কেডায়? মফিজ তুই? মায়া কই? মায়া এখানে নাই, ওরে তুই খুঁজাও পাবি না। তুই ওরে গোরের মধ্যে থেকে বাইর করছস? আর একটু সময় লাগতো ওর জ্যানতা মুর্দা হইতে। জ্যান্ত মুর্দা তো আমি তোরে বানাবো, মরণ্যার ধ্বংস আইতাছে। যার নামই মরণ্যা, হেরে কেড়ায় মারবার পারে। বহুকাল ধইরা মরণ্যা মাটির দেহের মাটির লগে মিশায় দেয়। মৌমাছির চাকের লাহান এক একটা খোপে যুগ যুগ ধরে মানুষের গোড় দেয়া। প্রথমে তাগেরে এই খোপের ভিতরে ঢুকা মাটি চাপা দেয়। তাগের গায়ে মাকড়সার জালের লাহান মরণ্যা আঠা বিষ ছড়ায় পড়ে। এরপর মানুষটা পয়সা গইল্লা প্যাকের লাহান হয়ে যায়। তারপর তারা ওই গোরখানার অংশ হয়ে যায়। এই গ্রামে 50-এর বেশি কোন পুরুষ বাঁচব না। তোমার সেই দিন শেষ কেরামত। নেয়ামত মুন্সি আবার ফিরাইছে। এইবার তোমাকে চিরতরে ধ্বংস কইরা তারপর নেয়ামত মুন্সি বিদায় নিবে। সেটা আর হইব না। এই দাও, গোরখানার জ্যান্ত মুর্দারা জায়গা উঠছে। দেহ জমিনের থেকে গুটি পোকার লাহান দেখতে দেখতে হাত উঠতেছে। তোমার এই খুপড়ির ভিতরে টাইন্না নিয়ে যাইব। তখন তুমি একটা জ্যান্তা মুর্দা হয়ে যাইবা। না, এইটা হইবার পারে না। এইগুলা না আমার গায়ে কি দিতেছ? আন্দাল্লাহান, এমন বিকট গন্ধ, আমার সারা গা জ্বলতাছে, সবকিছু পুড়ে যাইতেছে আমার। তুইও মরণ্যের অংশ হয়ে যাবি। ওর শক্তি এমনি বাড়তে থাকবো। দুনিয়ার সব জমিনের নিচে থাকবো মরণ্যা। এনে এনে পানি এসেছে কই থেকে? পানের পানি দিলেই এই মরণ্যাটা ছুইটা যায়, আর তোমার মাটির ডাল ডালা শরীরটা হইলাম মাটি হয়ে যাইব। জুলেখা, তুমি কই থেকে আসছো? আমি আসছিলাম এইখানে, আমি আবার ফিরে আসছি জোহরার ভেতর দিয়া। এই মরণ্যা শেষ করবার লাইগা আমার জন্ম হইছে। লস্করের দিন শেষ, আর কেউ মরণ্যারে ডরাইব না। এই গায়েবি কুটি আর থাকবো না। না, এটা হইতে পারে না। পারে, অবশ্যই পারে। এই পানের পানির লগে তুমিও বিশ্বাস না না না। মফিজ ভাই, জলদি চলো। ভিতরে একটা সুরঙ্গ আছে, অন্দরমহলে যাউন যায় ওইখান দিয়া। ওইখানে মায়া আছে। জোহরা, চলো তাইলে। আরে জোহরা কই গেল? ওই গর্তের ধার দিয়ে গেল, আমি আর দেখলাম না। এই বাড়িটা এই জঙ্গলের মধ্যে কখনো দেখি নাই। এটা কই থেকে আইলো? আমার বয়স তখন অনেক কম। মামা আমারে নিয়া পৌষের মেলায় যাইতেছিল। এই জঙ্গলাটার ভিতর দিয়ে যাইতেছিলাম। জঙ্গলে একটা প্রজাপতি দেইহা ওইটার পিছনে দৌড়াইতেছিলাম। হারাই গেছিলাম। জঙ্গলের ভিতরে একটা বিশাল বাড়ি দেখতে পাই। সেখান থেকে অনেক মানুষের চিৎকার আর কান্দন শোনা যাইতেছিল। বাড়িটার কাছে যাইতেই কেউ আমার টাইনা ভিতর নিয়ে যাইতেছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়া আওয়াজ বাইর হইতেছিল না। একটা কালো মতন, মোষের মতন দেখতে লোক আমার দিকে তাকায় আসছিল। সে আমার দিকে একটা ছুরি হাতে আগায় আসতেছিল। হঠাৎ একজন হাল খেলা পড়া লোক, হাতে অনেক বড় একটা লাঠি, সে আমারে টাইনা সেখান থেকে বাইর করে নিয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরে, তখন দেখি মামা আর মামি আমার পাশে বসে রয়েছে। এইটাই কি সেই বাড়িটা? ও, এইটাই সেই বাড়ি। আমি স্বপ্নে বহুবার এই বাড়িটা দেখছি। আমি জানি এইখানে আমার বাবা মা সবাই আছে। মরণ্যা তাগো সবাই নিয়ে গেছে। চলো ভাবি, আমগো এই মরণ্যা খেলা শেষ করতে হইব। কিন্তু কেমনে? মদিনা, আমরা তো জমিনের নিচে চলে যাইতেছি। জমিন ফাইতে যাইতেছে। এগুলা কি মানুষের হাত গইলা গইলা মাটি পড়তেছে? আমগো পা জড়াই ধরছে, মাটির নিচে টেনে নিয়ে যাইতেছে। ভয় পাইও না ভাবি, আমরা গায়েবী কুঠুরির ভিতরে যাইতেছি এই মরণ খেলা শেষ দেখতে।
ছাইড়া দাও, ছাইড়া দাও কইতাছি আমারে, ছাইড়া দাও। ছাইড়া দিমু, একবারে ছাইড়া দিমু। অনেক দিন পরে পাইছি তোমারে, আর একটু অপেক্ষা করো। কয়েক যুগ ধরে অপেক্ষা করতেছি তোমার লাইগা। সেদিন বাতাসের লগে মিলায় গেছিলা, ঠিকই খুঁজা বাইর করছি। তুমি আমারে খুঁজা বাইর করো নাই লস্কর, আমি আবার ফিরে আসছি তোমারে নিঃশেষ করতে। দানে দানে দুই দান। সেবার তুমি আমার এই জমিনের তলে নিয়ে গেছিলা, এবার আমার পালা। আমারে জমিনের তলায় মিলাইয়া দেয়া এত সহজ না তো লস্কর। আমি থাকি হাওয়ার মাঝে, আমি ভাসি বানের জলে, আমি আছি সবখানে। যখনই এই প্রকৃতির নিয়মের বাইরে খারাপ আর অশুভ কিছু জায়গা ওঠে, তখন আমি চইল্লা আসি। 100 বছর ধরে আমি শক্তি যোগাইছি। এই কমলপুরের মাটির গভীর থেকে গভীরে আছে মুর্দা। ক্রোশ ক্রোশ মাইল দূরের সব মুর্দা এখানে আছে। ওরা জ্যান্ত মুর্দা, ওরা সবাই আমার কথায় চলে। আমি ওগোর বাদশাহ, ওরা আমার গোলাম। জমিনের লোভে তুমি একটার পর একটা মানুষ খুন কইরা গেছো, কত মায়ের বুক খালি করছো, কত মেয়ের জীবন নষ্ট করছো। তোমার মতো পিশাচের বিচার হইবই। তোমার লাঠিটা খুঁজা পাইলেই তুমিও মরণ্যার গোলাম হয়ে যাইবা। অত সোজা না তৈব লস্কর। আমি আবার ফিরে আসছি কমলপুরে মুক্ত করতে। তোমার শক্তি কোথায় আমি জানি। চাইয়া দেখো, কেরামত, ফোরকান, ওরা সবাই এখন আমার গোলাম। তুমিও আমার গোলাম হয়ে যাইবা। এই নাও, যে কোরের ভিতর আমি ছিলাম সেখানে তুমি থাকো। এই বিষ আঠা তোমার সারা শরীরের হাড় মাংস গলায় গলায় মাটি বানাইবো। তোমার দিয়ে নতুন শ্বাসের পুতুল বানামু। তোমার কলকাঠি থাকবে আমার হাতে। তোমার কোনো অতীত নাই, বর্তমান নাই, তোমার ভবিষ্যৎ কেবল এই গোরের ভিতর। না, না, গায়েবী কুঠুরি কমলডাঙ্গার মানুষকে যাকে মরণ্যা আস্তানা বলে জানে। এই কুঠুরি সবাই দেখতে পায় না, খুব কম মানুষই দেখতে পায়। একবার যে দেখতে পায় সে আর কখনো ফিরে আসে না। আজ থেকে 100 বছর আগে তৈয়ব লস্কর নামের এক ডাকাতের প্রাসাদ ছিল এটা। নিয়ামত মুন্সি নামের এক আধ্যাত্মিক ব্যক্তির অভিশাপে লস্কর আর তার বাহিনী এই মাটি চাপা পড়ে তাদের সমাধি হয়ে যায়। এর ভেতর রয়েছে হাজারো খুপড়ি, গর্তের মতো কবর খোঁড়া, যেখানে থাকে কাফনে মোড়ানো মুর্দা। ধীরে ধীরে সেই মুর্দা পরিণত হয় জ্যান্ত মুর্দায়। ভেজা স্যাঁতস্যাঁতে মাটি থেকে ধূপ আর মরা মানুষের পচা গন্ধ আসতে থাকে। মাটির তলা থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর কিছু হাত, যা টেনে হিঁচড়ে খোঁড়া গর্তের ভেতর নিয়ে যায়। কুঠুরির প্রত্যেকটা দেয়ালে দেখা যায় মানুষের বিভৎস প্রতিচ্ছবি, যেন তারা গ্রাস করে নিতে চায় জীবিত মানুষের সত্তাদের চির অন্ধকারের জগৎ। এই মৃত্যুপুরী থেকে কি বেঁচে ফিরতে পারবে আমিনা, মদিনা, মায়া আর মফিজ? জোহরা আর আমজাদ কি নিয়ামত মুন্সি আর জুলেখা হয়ে রহমতরূপী তৈয়ব লস্করের কাছ থেকে মুক্তি দিতে পারবে? মায়া, তুই ঠিক আছো? জোহরা খালা, তুমি কই আসছিলা? আমার এইখানে নিয়ে আইছো কেন? সে তোমার এইখানে নিয়ে আসে নাই মায়া, খুব খারাপ একটা দানব আমাকে এখানে নিয়ে আসছে। তোমার মা, মদিনা ভাবি, তোমার বাবা, আমজাদ ভাই, এই গ্রামের সবাই নিয়ে আসছে এখানে। সে কি আমাদের মাইরে ফেলবো? না, সে আমাদের মারতে পারবো না। ওর মৃত্যু লেখা আছে তোমার হাতে। এটা তুমি কি কইতাছো সুলেখা? মায়ার হাতে তৈয়ব লস্করের মৃত্যু? হ, মায়া জন্ম নিছে এর জন্যই। আমরা কেউ তারে শেষ করতে পারবো না। মায়ের হাতে ওর মৃত্যু লেখা আছে। কিন্তু সেইটা কি করে সম্ভব? নিয়ামত মুন্সি সেই লাঠিটা এইখানেই আছে, সেটা মায়েরে খুঁজে বের করতে হইব। আমার কপালে ঠিক মাঝখানে খুব খুব ব্যথা হইতেছে, খুব খুব যন্ত্রণা করতেছে। সব যন্ত্রণা একদম ঠিক হয়ে যাইব মায়া। তুমি তুমি কি দেখতে পারতেছো বলো আমারে? সবকিছু কেমন অন্ধকার আর খোলা, কেমন একটা ঘর, কবরের লাহান, মানুষের কাঁদনের শব্দ, অনেক সাদা কাপড় দেখা যায়। ওইখানে ওইখানে কি জানি একটা চকচক করতেছে। আর কি দেখতে পাইতেছো মায়া? আরো খেয়াল করে দেখো।
ওখানে কোথাও একটা লাঠি, একটা একটা সিন্ধুকের গান কি জানি দেওয়া যায়। ওইটার চারপাশে অনেক মুর্দা। ওইটার মধ্যেই আছে মায়া। কি হলো মায়া? ও তো মনে হয় জ্ঞান হারাইছে। জলদি করো, চেতা মুর্দা রাইতাছে, আমাকে এখান থেকে যাইতে হইব। একেবারে শেষের কালো কুঠুরিতে আছে ওই লাঠিটা। ওই বাক্সের ভিতর সুলেখার লাশ আছে। সেই লাঠিটা তার সাথেই আছে। জলদি জোহরা, তুমি মায়ারে নিয়ে ডাইন দিকে সুরঙ্গ দিয়ে বাইর হয়ে যাও। আমাকে হাতে বেশি সময় নাই, তোমরা যাও, আমি দেখতাছি। জলদি যাও। কই মায়া কই? ওরে মরণ্যা ডাকছে। ওরে আমরা নিতে আসছি। ওর রক্তপান কইরা এই কালো কুঠুরি জায়গা উঠবো। জুলেখারে মরতে হইব আরেকবার। সেই মরার লাগে তুইও ব্লস করে মিলন হইব, আর একটা মরণ না জন্মাইব। দেখি তোমরা এক একজন, কিন্তু আমি দুজন করে দেখতেছি কেন? আমরা এখন হাজার হাজার, আমরা সবাই তুই লস্করের গোলাম। এই কালো কুঠরি পাতালের তলায় ছড়ায় যাইব, সবাই হইয়া যাইব জেতা মুর্দা। চলো চলো আমাকে লগে। না না, মায়া, এটাই সে কালো কুঠুরি। সোজা তুমি চলে যাও। তুমি যাইবা না জোহরা খালা? না 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 মা, আমি এখান থেকে আর সামনে যাইতে পারবো না। এই তাবিজটা গলায় পড়ে নাও, তোমার ওইখানে আর কেউ দেখতে পারবো না। ঠিক আছে খালা। ওই যে দেখা যায় ওই বাক্সটা, আশেপাশে মুদ্দাল্লাহান মানুষ। না ঠিক আছে, আমারে কেউ দেখতেছে না। আরে এটা তো জোহরা খালা। খালা মনে হয় ঘুমাইতেছে। এই সেই লাঠিটা, এইটা নিয়েই তো আমরা যাইতে হইব। স্বর্ণের লাহান চকচক করতেছে, উপরে কি সুন্দর মোহর লাগাই না। এখান থেকে এক্ষুনি চলে যাও। জোহরা খালা, জোহরা খালা, তুমি কই? আমি আছি এই কফিনের ভেতরে। আমি এখান থেকে নড়তে পারবো না। আমি তোমার সাথে মনে মনে কথা কইতেছি মা। সময় বেশি নাই, তুমি জলদি যাও। দেখো নেয়ামত মুন্সি, কারে নিয়ে আসছি। মদিনা, আমি না, তোমরা এখানে? কথা বলার চেষ্টা করে কোনো লাভ নাই। দেখো তোমার লাগা গড় খরা হয়েছে, তোমাকে কিছুক্ষণের মধ্যে মাটি চাপা দিমু। তোর লস্কর, তোর এই আশা কোনদিন পূরণ হইব না। তোর মরণ ঘনাইতেছে লস্কর, তুই ধ্বংস হবি, ধ্বংস। আজ থেকে 20 বছর আগে তুই বাইসা গেছিলি, কিন্তু আজকে তুই বাঁচতে পারবি না। না, এই বাড়ি একবার যে দেখে সে বাঁচতে পারে না। আমার গোলামরা কই? আমরা আইসা পড়ছি, শাহরে জুলেখারেও ধরে নিয়ে আসছি। আহ জুলেখা, কত যুগ পর তোমার সাথে দেখা, তোমার জন্যই অপেক্ষা করতেছিলাম। আসো, আজ আমাদের মিলনের দিন। মরণ না নিঃশেষ হবে না। তোমার জেতা দেহের ধ্বংস হবে, তোমার মরার লগে আমি মিল্লা নতুন মরণ না আসবে। তোর আশা কখনোই পূর্ণ হবে না তৈব লস্কর, তোর মরণ আসতেছে। আগে তোর নলি কাইটা রক্তের স্বাদ নিয়া নেই, তারপর সব হবে। জুলেখারে ছাইড়া দাও কইতাছি। একবার আমার অভিশাপে এইখানে আইছো, এরপর দুনিয়ায় আর চিহ্ন থাকবে না। এই দেখো, এই সোরাটা দিয়া ওর গলাটায় বসায়া দিতাছি। আহ, তোর মরণ তোর সামনে আসছে। সেই দিন তুই জুলেখারে বাঁচাইতে পারছিলি, আজকার পারবি না মফিজ। এই পাগলের বেশে গত 100 বছর ধইরা তোর জন্য অপেক্ষা করতেছি তুই লস্কর। আজ আমার অপেক্ষার বেলা শেষ।
মফিজ কাকা, আমি এসে পড়ছি। এই যে নাও লাঠি। এই লাঠি তুই কোত্থেকে পাইছস? দে, এটা আমারে দে। মায়া, বলে দিবি না? এই লাঠি তুই জমিনে টুকতে থাক যতক্ষণ না এই গায়েবী কুটির ভাঙ্গা পড়ে। না না, বন্ধ করো। এই জাতা মোর্তার দুনিয়া এইখানেই শেষ। এই গায়েবী গটুরি আর কোনোদিন ফিরাইব না। 100 বছরের পুরনো মূর্তারা এইখান থেকে মুক্তি পাইতেছে। সেই জমিনের লাইগা এত মানুষের রক্ত মিশা আছে কমলপুরের মাটিতে, সেই কমল ডাঙা আর থাকবো না, মিশা যাইব ধরলা গাঙের পানিতে। না না, ঝুম বর্ষার সেই রাতে গভীর জঙ্গলের ভেতরে সেই মায়াবী গায়েবী কুঠুরি চিরতরে হারিয়ে গেল। সেই সাথে বিলীন হয়ে গেল মরণ্য নামের সেই বিভীষিকাময় অতি প্রাকৃত চরিত্রগুলি। কিন্তু আমজাদ, মফিজ, আমেনা, জোহরা, মদিনা, মায়া ওরা তবে গেল কোথায়? এই ঘটনার 1 সপ্তাহ পর তখনকার পত্রিকায় একটা খবর আসে। বাগেরহাটের কাছাকাছি এক প্রত্যন্ত অঞ্চলে কমলডাঙ্গা নামের এক বিশাল অঞ্চল তীব্র স্রোতে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, আর সেখানে 5টি মানুষের মৃতদেহ পাওয়া গেছে। পুরো অঞ্চলের বাকি মানুষ কোথায় তলিয়ে গেল তা কেউ বলতে পারে না। তাদের কোনো লাশ পাওয়া যায়নি। নদীর মাঝে হঠাৎ জেগে ওঠা এক চরে ছোট্ট একটি মেয়ে পাওয়া গেছে। মেয়েটির গলায় একটি তাবিজ পাওয়া গেছে, যেখানে লেখা আছে মায়া। পৃথিবীতে যখনই তৈয়ব লস্কররা ধ্বংস চালাবে, তখনই আবির্ভাব হবে নিয়ামত মুন্সিদের দুষ্ট দমনের জন্য। তাই কি লিখেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পড়িতে হয়। কুয়াশা brought to you by ইগলু আইসক্রিম। আর এতক্ষণ ধরে যে গল্পটি শুনছিলেন কুয়াশায়, তার নাম হচ্ছে মরণ্যা, আর লিখেছে নাদিয়া ইসলাম নিতু। নাট্যাংশ পরিচালনায় ছিল আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ এবং গালিব। আর জানিয়ে দেব এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। যমুনার চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী, মদিনার চরিত্রে নিতুল, কেরামতের চরিত্রে রেহান, আমজাদের চরিত্রে মঞ্জু, ফোরকানের চরিত্রে নীরব, আমেনার চরিত্রে সোহার, মায়ার চরিত্রে জাসিয়া, রহমতের চরিত্রে প্রান্তর এবং মফিজের চরিত্রে অভিনয় করেছেন সেতু। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ ধরে আপনারা ছিলেন আমার সঙ্গে কুয়াশা brought to you by ইগলু আইসক্রিমে। আবার নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব আগামী সপ্তাহে সোমবার ঠিক একই সময়। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। Exclusively on FusionBD.com.